একজন মানুষ তখনই আরেকজন মানুষের কাছে আশ্রয় চাইতে পারেন যখন তার সঙ্গে সেই রকম একটা সম্পর্ক অতীতে ছিল বা বর্তমানেও রয়েছে, এবং তিনি ঢাকায় বুক ফুলিয়ে ঘুরছেন, তিনি ঢাকায় আশ্রয় চাইছেন, মানে একটা অস্বাভাবিক ব্যাপার পুরো বিষয়টা। এটা তো আছেই, কিন্তু আপনাকে এই তথ্যটা এটার সাথে করতে হবে সে কেন এসেছে। গত বছর 27 জন জঙ্গিকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে আপনার গ্রেফতার করা হয়। আপনারা নিশ্চয়ই মিজোরামে বা ওই অঞ্চলে কুকি চীনের নাম শুনেছেন, যারা আনরেস্ট সিচুয়েশন তৈরি করছে। এই কুকি চীন বাংলাদেশের একটি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী দল, যারা বাংলাদেশকে আনরেস্ট করছে এবং যারা ভারতেও যাদের একটা অংশ সেখানে আনরেস্ট করার সাথে জড়িত। এরা করেছে কি, কুকি চীন করেছে কি, মাসে 3 লাখ টাকার বিনিময়ে এই মেজর জিয়ার একটা নতুন দল আনসার আল ইসলাম হিন্দাল সার্কিয়া, আমি নাম ভুল হতে পারে বাট হিন্দাল শব্দটাও আছে, সার্কিয়াও আছে, আনসার আল ইসলামও আছে, মাঝখানে কোনো একটা বিন কিছু একটা আছে আরবিক শব্দ যেটা আমি জানি না। এই নতুন দলটা অর্থাৎ এই মেজর জিয়ার নতুন দলটা ট্রেনিং দিচ্ছিল পার্বত্য চট্টগ্রামে, কুকি চীন ট্রেনিংটা দিচ্ছিল 3 লাখ টাকার বিনিময়ে। তাদের 27 জনকে গ্রেফতার করা হয়। একটা চাঞ্চল্যকর ভিডিও তখন আমি দেখতে পাই যে কিভাবে তারা ট্রেঞ্চ খনন করেছে, কিভাবে তারা বাংকার বানিয়েছে, অর্থাৎ তারা একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। তখনও কিন্তু আমরা বুঝতে পারিনি তাদের এই যুদ্ধটা কিসের জন্য। অর্থাৎ এই যে 5ই আগস্টের আগের যেই হামলাটা, ভারতে যে বিচ্ছিন্নতাবাদী হামলার পরিকল্পনা, এগুলো প্রত্যেকটারই ওই তারা ট্রেনিং নিচ্ছিল এবং এটার প্রধান হিসেবে ছিল এই আপনার জিয়াউল হক এবং জিয়াউল হকের যে সেকেন্ড ইন কমান্ড মুফতি রহমানি। এই মুফতি রহমানির প্রায় 10-11 বছর জেল হয়েছে এবং তার আরো কিছু মামলা চলছিল। 5ই আগস্টের ঠিক পরপর যেই কয়জনকে মুক্তি দেওয়া হয় তার মধ্যে মুফতি রহমানি অন্যতম ছিল। সে আপনার মোহাম্মদপুরে আল্লাহ করিম নামে একটা মসজিদ আছে, এই মসজিদের সে খতিব ছিল। এবং আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন যে সেনাবাহিনীর অফিসাররা বা সৈনিকরা, অফিসার বলবো না, সেখানে আমি বেশ কিছু সৈনিককে দেখেছি তাকে গান স্যালুট দিচ্ছে এই মুফতি রহমানিকে। এবং মুফতি রহমানি এসে ক্রমাগতভাবে আপনার বাংলাদেশকে সে ইসলামিক রাষ্ট্র করে ফেলবে, ভারতকে সে দেখে নেবে, ভারতের দালাল এই সেই কথাবার্তা বলে গালিগালাজ করছে পূর্বতন যারা ছিল তাদের সবাইকে। এখন একটা দেশের সেনাবাহিনী বা সেনাবাহিনীর জঙ্গি সর্দার যখন কিছু অংশকে প্রভাবিত করে যে একজন জঙ্গিকে প্রমোট করবার জন্য, এর মধ্যে যখন আমেরিকা আপনার কারো ধরিয়ে দেওয়ার জন্য 42 কোটি টাকা নির্ধারণ করে, তাহলে আপনি আমাকে বলেন তো যে ফরেন পলিসিটা আমার একটু বুঝতে ডিফিকাল্ট হচ্ছে যে এই ঘটনাটা আসলে কোন দিকে যাচ্ছে। এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। একদম। কিন্তু দাদা একটা প্রশ্ন আমি এক্ষেত্রে আপনাকে করতে চাই। তার একটা টেলিফোনিক কথোপকথনে বলতে শোনা গেছে যে তিনি বলছেন যে চাটলে পক্ষে, যদি না চাটি তাহলে জঙ্গি। সত্যি কি তিনি জঙ্গি, নাকি তিনি যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছেন সেক্ষেত্রে বিরুদ্ধবাদী বলে তার বিরুদ্ধে এই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে? আচ্ছা, আমার কাছে একটা জিনিস খুবই অবাক লাগে, খুনিদের মানে আমি সবসময় যেমন আপনি আরেক খুনি ডালিমের কথা জানেন, অনেকে বলছে যে তার ডালিমের ব্যাপারটা, আমি সবসময় বলি যে এই ধরনের স্টেটমেন্ট গুলো আমি সবসময় জবানবন্দি হিসেবে দেখি, কারণ খুনি কোনো না কোনো ভাবে তার খুনের চিহ্ন বলেই যাবে। দেখুন, সে নিজেকে বলছে সে জঙ্গি না, আমি যদি চাটতাম বা আমি যদি, অর্থাৎ সরকারের পক্ষে থাকলে সে জঙ্গি হতো না, সরকারের পক্ষে না থাকার কারণে সে জঙ্গি হয়েছে। এখন আপনার কাছে আমি একটা সরল প্রশ্ন করি, একজন সামরিক সদস্য, একজন অফিসার, সেই অফিসার নিজের মুখে স্বীকার করছে যে আমি কু করতে চেয়েছিলাম, এটা আমার কথা না, তার নিজের অডিওতে সে বলেছে এবং সেটার একটা দীর্ঘ বর্ণনা দিয়েছে, কিভাবে তারা প্রস্তুতি নিল, কিভাবে তারা অস্ত্র জোগাড় করলো, কিভাবে তারা অ্যাটাক করার পরিকল্পনা করেছে, সমস্ত কিছু। জঙ্গির কথাটা আপনি বাদই দিয়ে দেন, এতটুকু কি এনাফ তাকে জঙ্গি বলবার জন্য? মানে এতটুকু এনাফ কিনা যে অস্ত্র নিয়ে প্রধানমন্ত্রীকে সে মারার প্ল্যান করেছিল 2011 সালে, যেটা সে স্বীকার করেছে। এই জন্য আমি বলি যে খুনি যখন বক্তব্যটা দেয় তার মানে কি, সে কি সাধারণ মানুষকে এরকম বোকা ভাবছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে খুন করার অংশটা জঙ্গিপনা নয়, বাকিগুলো মানে ওইটাকে জঙ্গিপনা বলতে পারবেন না, বা ওইটা খুবই একটা ভালো কাজ,
আর পরের গুলো যেটা বলছি সেটা হচ্ছে সে অস্বীকার করতে চাইছে। আমি তো পরের গুলোতে যাবই না, যেখানে সে 2011 সালে নিজেই স্বীকার করছে যে প্রধানমন্ত্রীকে সে ক্ষমতাচ্যুত করতে চায়, তার বন্ধু বান্ধব সহ, অস্ত্র সহ। তার জঙ্গি পড়া তো সেখানেই শুরু। একজন সামরিক অফিসার কি সেটা করতে পারে? আমি এইটাই আগে আলোচনা করি না। সুতরাং তার আইনজীবী বলছেন যে তিনি কোথায় আছেন সেটা তিনি জানেন না। আবার আইনজীবীর কাছে সে চিঠি পাঠিয়েছে 25 তারিখ ডিসেম্বর মাসে সম্ভবত, যে তার উপর যেসব চার্জগুলো রয়েছে সেগুলো যেন তুলে দেওয়া হয়। তিনি আবেদন করছেন। হ্যাঁ, এটা তো খুবই হাস্যকর ব্যাপার, কারণ তাকে কোর্টে অ্যাপিয়ার করতেই হবে, কোর্টে আসতেই হবে আত্মসমর্পণের জন্য। তার এগুলো তুলে নেওয়ার জন্য তাকে কোর্টে যেতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিছু কথা হলো যে একজন শীর্ষ সন্ত্রাসী শুধুমাত্র বাংলাদেশ না, আন্তর্জাতিকভাবে যে পরিচিত একটা শীর্ষ সন্ত্রাসী হিসেবে আপনার 2016 সালে আপনার এই যে গুলশান হামলা, তারপরে কিশোরগঞ্জের ষোলকিয়াতে হামলা থেকে শুরু করে বাংলাদেশের যত জঙ্গি হামলা হয়েছে গত রিসেন্ট ইয়ারে, তার নাম জড়িয়ে আছে এবং তার বিরুদ্ধে প্রচুর মামলা, এবং তার সে একজন ফাঁসির আসামিও, এবং সেটা রায়ও হয়ে গেছে। এরকম একটা লোক যখন বলছে যে আমার শাস্তি কমিয়ে দিন, আমাকে মাফ করে দিন, সরকারের সাথে যোগসাজশ না থাকলে একজন জঙ্গির পক্ষে কোনোভাবে সম্ভব না লয়ার পাঠায়। একজন জঙ্গির পক্ষে কোনোভাবে সম্ভব না সে অডিও ভাষণ দেয়। তার মানে এই পুরোটাই হচ্ছে তার কাছে একটা হাত রয়েছে, মাথার উপর একটা হাত রয়েছে। তাহলে ডেফিনেটলি, তা না হলে এই সাহস কেউ করবে না। এটার জন্য আপনাকে রকেট সায়েন্টিস্ট হতে হবে না, এটা খুবই সরল একটা অঙ্ক। তাহলে কি খুব সহজ হিসেব আমরা যদি লাদেনের ঘটনা দেখি, আমরা যদি এরকম ইতিহাসের পুনরাবৃত্তির ঘটনাগুলো যদি দেখি, তাহলে 20 তারিখ ট্রাম্প তিনি সিংহাসনে বসছেন। তাহলে কি বাংলাদেশে আবার একটা বড় ধরনের কোনো ঝড় আসতে চলেছে? ঝড় তো আসবেই। আপনি যে ঝড় অনিবার্য তাকে তো আপনি রুখতে পারবেন না, কারণ ট্রাম্প অলরেডি ক্ষুব্ধ মোহাম্মদ ইউনূসের উপর। আমি সেই সব আলোচনাতে যাব না, তবে ঝড় যে আসছে সেটা আমি নিশ্চিত করে বলতে পারি। ঝড় আসবে, এবং এই যারা আজকে আপনি কি একটা জিনিস লক্ষ্য করছেন যে খুবই তড়িঘড়ি করে অনেকে রিলিজ করা হচ্ছে। এই আপনার অস্ত্রগুলো খালাস হলো, এক্সপ্লোসিভ গুলো পাকিস্তান থেকে আসলো, বাংলাদেশের রাস্তাতে পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা আপনার সোয়াট ট্রুপে আবির্ভূত হলো। তারপরে হচ্ছে যে ডিজিএফআই এর সাথে আইএসআই খুবই নিবিড়ভাবে কাজ করছে। আমি আপনাকে ডিজিএফআই এর কিছু অফিসারের নামও আমি আপনাকে বলতে পারবো যে কারা কারা এই আইএসআই এর সেনাদের সাথে, আইএসআই এর অফিসারদের সাথে নিবিড়ভাবে কাজ করছে। পরের পর্বে নিশ্চয়ই সেগুলো নিয়ে আলোচনা করব।